শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সভাপতি ঢাকা মহানগরের বাংলাদেশ শ্রমিক মুক্তিজোটের আহ্বায়ক মোহাম্মদ আনিকুর রহমানকে। সেই সাথে আজকে এখানে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক মুক্তিজোটের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক রাশেদুল ইসলাম খোকন ভাই, যুব মুক্তিজোটের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক যেহেতু আমরা আমাদের মুন্না ভাইকে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক বলি, আমার এই বন্ধু সংগঠন দুইটা যেহেতু তাদের হাত দিয়ে শুরু হয়েছে সেহেতু তারাই প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আব্দুল আওয়াল ভাইকেও সহ এখানে আমার শ্রমিক মুক্তিজোট, যুব মুক্তিজোট এবং ঢাকা মহানগরের দক্ষিণের আহ্বায়ক মুক্তিজোটের মূল সংগঠনের আহ্বায়ক সহ যারা উপস্থিত আছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আমার চেয়ারম্যান শ্রদ্ধা অথরিটি আবুল আস মুন্না ভাইয়ের পক্ষ থেকেও আপনাদের সবাইকে সালাম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আসলে ইফতার দোয়া ও ইফতার মাহফিল আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে দাঁড়িয়ে প্রথমেই খুবই মর্মাহত হৃদয় বলতে হচ্ছে গতকালকের যে হৃদয় বিদারক ঘটনাটা ঘটে গেল, সেই আসিয়ার আত্মার মাগফিরাত কামনা করে প্রথমে মাগফিরাত কামনা করছি এবং সেই সাথে আমাদের যে ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল সেই সরকারের প্রয়োজনে সরকারকে উৎখাতের প্রশ্নে সেই আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন, নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং আহতদের এখনো যথাযথ চিকিৎসা হচ্ছে না, এটাকে দেখার জন্য বর্তমান গভর্নমেন্টকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানাচ্ছি। এবং যেহেতু শ্রমিক মুক্তিজোটের প্রোগ্রাম, তাই আমি সেই শ্রমিকদের ঘিরে আজকেও পত্রিকাতে আসা শুরু হয়ে গেছে যে শ্রমিকদের বকেয়া বেতনকে সামনে রেখে আন্দোলন, আজকেও গাজীপুরে আন্দোলন হয়েছে সকালবেলায়। শেষ পর্যন্ত মালিকরা কথা দিয়েছে ঈদের আগেই তারা বেতন বোনাস দিবে, তারপরে শ্রমিকরা ঘরে ফিরছে। এটা প্রতি ঈদেই আমাদের দেখতে হয়। ঠিক আছে, বুঝলাম যে বিগত সময় ফ্যাসিস্ট সরকার ছিল, সেই ফ্যাসিস্ট সরকারের সময় যারা মালিক ছিল তারাও সেই ফ্যাসিস্ট সরকারের সহায়তায় হয়তো এটা করতে পেরেছে, কিন্তু আমরা চাই এবার যেন কোনো শ্রমিক বেতন ছাড়া ঈদ করতে বাড়িতে না যায়। এর জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমার শ্রমিক সংগঠনের আহ্বায়ককে খোঁজ রাখা এবং কোথাও এরকম প্রবলেম তৈরি হলে সেখানে গিয়ে শ্রমিকদের যে সুবিধা অসুবিধা সেগুলো নিয়ে কথা বলার জন্য নির্দেশনা থাকছে। এবং মুক্তিজোটের যদি মুক্তিজোটকে সেখানে যেতে হয়, মুক্তিজোটের সাধারণ সম্পাদক সভাপতিকেও যেতে হয়, তবুও আমরা যাওয়ার জন্য প্রস্তুত আছি। এটা সেই সাথে বর্তমান গভর্নমেন্টের যে সংস্কার প্রক্রিয়া নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, আমার এখানে সার্বজনীন দলের চেয়ারম্যান সাহেব সংস্কার প্রস্তাবের কথা বলছেন, কিন্তু কোন সংস্কারের কথা বলছেন? যিনি সংস্কার কমিটির চেয়ারম্যান তিনিই তো বলে ফেলেছেন যে সংস্কার করে আসলে কোনো উন্নতি হবে না বা ফ্যাসিস্ট রুখার পথ হচ্ছে না, ফ্যাসিস্ট ফেরার পথ থেকেই যাচ্ছে। তাহলে এই সংস্কার এত আলোচনা এত কথা কিসের জন্য? অর্থাৎ আজ থেকে 200, 250 বা 300 বছর আগে সেই ব্রিটিশদের দেওয়া যে কাঠামো, সেই কাঠামোতে বাংলাদেশ চলছে। তাহলে তারা কোন অবস্থায় আছে? আমরা যদি একটু তাদের দিকে দেখি, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগে সে কানাডা দখল করার হুমকি দিচ্ছে। আমরা বলছি ভারত ফ্যাসিস্ট, তাহলে ভারতও তো সেই একই কাঠামোতেই আছে। তাহলে আমরা কোন কাঠামোর কথা বলছি? তাহলে এতটা জনগণের এত টাকা খরচ করি, আপনারা বেতন খাচ্ছেন, চলছেন, এসে রুমে বসছেন, এসে গাড়িতে ঘোরাফেরা করছেন, তাহলে কোন সংস্কারের কথা বলছেন আর কি সংস্কার করার কথা বলছেন? আপনারা সেটা জনগণের সামনে পরিষ্কারভাবে ক্লিয়ার করেন যে আমরা এই সংস্কার করতে যাচ্ছি এই কারণে। আমরা চাই না বিগত পৃথিবীর যে ব্যর্থ কাঠামো আছে সেই কাঠামো আবার আমাদের এখানে নিয়ে আসে। কারণ 200 বছর আগে দিয়ে যাওয়া ব্রিটিশদের যে কাঠামো, সেই কাঠামো ব্রিটিশরাও যথাযথভাবে চলতে পারছে না, আমেরিকানরাও যথাযথভাবে চলতে পারছে না, সেই কাঠামোই আমরাও যথাযথভাবে চলতে পারছি না। এটা আমাদের দেশের কাঠামোর সংকট না, এটা সারা পৃথিবীর সংকট। তাহলে এখানে নতুন কিছু লাগবে। আপনারা নতুন কিছু বলেন, আমরা নতুন কিছু শুনতে চাই। যদি আপনারা না বলতে পারেন, আমরা
গত 5 তারিখের গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 1 সেপ্টেম্বর থেকে বলে আসছি যে বিকেন্দ্রীকরণ সরকার না, বিকেন্দ্রীভূত কেন্দ্রীকরণ সরকারের কথা, যেটা আপনার ওই ইলিনয় ইউনিভার্সিটির যে প্রফেসর আলী রিয়াজ সাহেবকে বলছে আপনার রাষ্ট্রবিজ্ঞানে নাই, কেন্দ্রীভূত কাঠামোর কথা আছে, বিকেন্দ্রীকরণের কথা আছে, কিন্তু মুক্তিযোদ্ধা বলছে বিকেন্দ্রীভূত কেন্দ্রীকরণ শাসন কাঠামোর কথা। সে নতুনত্বে আসে, আপনি সে পুরাতনে আঁকড়ে আছেন, সে পুরাতন থেকে বের হন, এটা আমাদের আবেদন। আমরা 6 সেপ্টেম্বরের 1 তারিখে বলেছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে আইন অনুযায়ী ভিসি নির্বাচিত করেন, আপনারা সে আইন না করে আবারও সেই বিগত ফ্যাসিস্ট সরকারের মতো বা বিগত সময়ের সরকারগুলোর মতোই পছন্দ অনুযায়ী ব্যক্তি পছন্দে ভিসি নিয়োগ দিলেন, যে কারণে কি হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো সেই ছাত্রদের মধ্যে বিভাজন, প্রতিষ্ঠানের যে স্টাফরা আছে তাদের মধ্যে বিভাজন, শিক্ষকদের মধ্যে বিভাজন, সে বিভাজন কারণ তারা তো আইনের মধ্যে দিয়ে নিয়োগ হয়নি। আইন যে আইন আছে সে আইনের মধ্যে দিয়ে যদি নিয়োগটা হতো 1861 ধারা অনুযায়ী যদি নিয়োগটা হতো টিচার ভিসিদের, তাহলে কিন্তু এই প্রবলেমটা থাকতো না। আপনারা সেই আইনের দিকে যাচ্ছেন না, সেই বিগত সরকারের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে হাঁটছে, তাহলে সেখান থেকে লাভ কি? 2014 সালে 13 সালে 8 অক্টোবর আমরা নিবন্ধন সার্টিফিকেট পাই। 10 অক্টোবর যেদিন আমরা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সার্টিফিকেট নিতে যাই, সেই দিন নির্বাচন কমিশনের সিঁড়িতে দাঁড়িয়ে বলছিলাম যে 2টা মন্ত্রণালয় অর্থাৎ জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই 2টা মন্ত্রণালয় নির্বাচন কমিশনের অধীনে দেন নির্বাচন কমিশনকে শক্তিশালী করার জন্য এবং যথাযথ নির্বাচন করার জন্য। শেখ হাসিনা গভর্নমেন্ট দিলেন না, তিনি কি শেখ হাসিনা খালেদা জিয়াকে দিতে চাইলেন ওই 2টা মন্ত্রণালয়। 17 সালে একই প্রস্তাব আবারও আমরা দিলাম, তখনও ওবায়দুল কাদের সাহেব বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের অধীনে থাকবে, কিন্তু ডিসিরাই ক্রিয়া করবে। তাহলে তো সেই আগের লাভ আর পদু সে একই থাকলো। আবারও সেই একই আইন আমাদের নির্বাচন সংস্কার কমিশন, তিনিও সেই একই আইন প্রস্তাব করছেন। আবার এখানে সার্বজনীন দলের সভাপতি একটা কথা বললেন যে সব দলকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা ঠিক আছে, কিন্তু নির্বাচন সংস্কার কমিশনের চেয়ারম্যান যিনি, উনি যখন কাজ শুরু করলেন উনি নিজেই তো বলে ফেললেন যে আসলে কার সাথে বসবো না বসবো তা আগে থেকে গভর্নমেন্ট আমাকে নির্দিষ্ট করে দিয়েছে, সেই নির্দিষ্টর বাইরে আমি বসতে পারছি না। তাহলে আপনি যদি এটা বসতেই না পারেন, তাহলে ওই পদে আপনার থাকার যোগ্য, আপনি থাকছেন কেন? পদত্যাগ করতে, তাই না?